হাওরে ধান কাটা উৎসবে মাতোয়ারা কৃষক, মারাই শেষে ঘরে তোলার ধুম, ঝড়ের আভাসে সুনামগঞ্জে দুশ্চিন্তা। ধান ভালো হয়েছে আর টাটুক ভালো হয়তো যদি বৃষ্টি যদি আমরা যদি পাইতাম যদি 3 বন্ডের মাঝে মনে একবার কাটা হয়েছে আর 2 ভাগ রয়েছে কাটার বাহি। সংস্কার শেষে নির্বাচনে যেতে প্রস্তুত জামায়াত, বিপুল জনসমর্থনের ভয়ে ভোট এড়ানোর অভিযোগ বিএনপির। দুই মার্কিন মন্ত্রীকে শুল্ক বিষয়ে জানালো সরকার, মুর্শিদাবাদে দাঙ্গায় বাংলাদেশকে জড়ানোর প্রতিবাদ ঢাকার। কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল, দ্রুত সময়ে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এবং গাজীপুরে ফ্ল্যাট বাসা থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার, 6 জেলায় সড়ক দুর্ঘটনায় 12 জনের প্রাণহানি। শুনছিলেন শিরোনাম। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তন্ময় কুমার রায়। দেশের হাওর অঞ্চলে শম্পা ফসল ঘরে তোলার ধুম পড়েছে এবং বৈশাখ মাসের শুরু থেকেই কৃষক এবং শ্রমিক যারা রয়েছেন, যারা এই ফসল কাটা এবং ফসল মাড়াইয়ের সঙ্গে জড়িত, তারা ব্যস্ত সময় পার করছেন। এবারের ফলনও ভালো হয়েছে, তবে দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। তন্ময়, শ্রমিক সংকট আরও একটি বড় কারণ এই শঙ্কার, এবং সেই সঙ্গে ঝড় বৃষ্টির যে পূর্বাভাস দেওয়া হয়েছে সে নিয়েও দুশ্চিন্তায় আছেন কৃষকরা। এ নিয়ে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে সহকর্মী হারুনুর রশিদের, আমরা দেখে আসবো সেটি। হাওরের বুকে ধান কাটছেন আর মনের আনন্দে গলা ছেড়ে গান গাইছেন কৃষক জলিল মুন্সি। এবারে ধানের ফলন ভালো হওয়ায় খুশিটা একটু বেশি। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। হাওরের বিস্তৃত জলাভূমিতে এখন ঢেউ খেলছে সোনালী ফসল। নতুন ধানের মৌ মৌ গন্ধে উন্মাতাল হাওরের বাতাস। স্বপ্নের ফসল গোলায় ভরার ধুম লেগেছে কৃষকের। বড় ফসলের অফুরন্ত ভাণ্ডার হিসেবে পরিচিত হাওর অঞ্চলের বেশিরভাগ আবাদি জমি বছরের 6 মাস থাকে পানির নিচে। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কৃষক এই জমিতে আবাদ করেন বোরো ধান। নেত্রকোনার মদন, খালিয়াজুড়ি ও মোহনগঞ্জ উপজেলার ছোট বড় মিলিয়ে 135টি হাওরে পর্যায়ক্রমে শুরু হয়েছে ধান কাটা ও মাড়াই। পাশাপাশি কয়েকশো কম্বাইন হারভেস্টার মেশিনেও চলছে ধান কাটা। মাশাআল্লাহ, ফসল এবার খুব ভালো হয়েছে ইনশাল্লাহ। মানে এবছর বৃষ্টি কম, মুনির দামও কম। কামলা খরচ দিয়া মানে টাকা পয়সা বেশি থাকে না। একই অবস্থা কিশোরগঞ্জের ইটনা, মিটামইন, অষ্টগ্রাম ও নিকলি উপজেলার হাওরগুলোরও। ভোর থেকেই হাওরে ধান কাটা ও মাড়াইয়ের কাজে কৃষক শ্রমিকের তুমুল ব্যস্ততা। চলতি বছর বন্যা আর অতিবৃষ্টি না হওয়ায় স্বাচ্ছন্দ্যে ধান ঘরে তোলার স্বপ্ন দেখছেন চাষিরা। ধান অনেক ফসল হয়েছে, ভালো আছে, কিন্তু দামটা যদি সঠিক থাকে এটাই ঠিক আর কি। মাটির রাস্তা, বৃষ্টি হলে এই ধান চাল নেওয়ার জন্য খুব কষ্ট। এদিকে নেত্রকোনার হাওরাঞ্চলে এ পর্যন্ত 35 ভাগ ধান কাটা হয়েছে, আর কিশোরগঞ্জের হাওরে কাটা হয়েছে 23 ভাগ। শতকরা 80 ভাগ পেকে গেলেই দ্রুত ধান কর্তনের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আবহাওয়া যদি অনুকূলে থাকে, কোনো বিরূপ পরিস্থিতিতে যদি আমরা না পড়ি, তাহলে বড়র একটা বাম্পার ফলন হবে বলে আমরা আশা করি। কৃষি বিভাগ জানায়, চলতি বছর কিশোরগঞ্জের হাওরে 1,04,000 হেক্টর এবং নেত্রকোনার হাওরে 41,075 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যা থেকে প্রায় 11 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হবে। নেত্রকোনার হাওরে এবার বৃধান 28, 29 ও 88 জাত আবাদ করে ভালো ফলন পেলেও সে তুলনায় হাইব্রিড ধান আবাদে ফলন কিছুটা কম হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হাওরে চাষাবাদ উপযোগী
আরও নতুন নতুন স্বল্প জীবনকালীন ধানের জাত উদ্ভাবনে কৃষি বিভাগকে জোর দিতে হবে। পাশাপাশি সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয় নিশ্চিত করতে পারলেই প্রকৃতপক্ষে কৃষকরা লাভবান হবেন। মদনের গোবিন্দশ্রী হাওর থেকে হারুনুর রশিদ, এখন নেত্রকোনা। এদিকে সিলেট অঞ্চলের গ্রামীণ জনপদে এখন ধান কাটার ব্যস্ততা। যদিও বৈরী আবহাওয়ায় অনেক কৃষকের কপালেই চিন্তার ভাঁজ। বৃষ্টি শুরু হওয়ায় ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। সংশ্লিষ্ট দপ্তর বলছে সময়ের আগেই জমির ফসল উত্তোলন সম্ভব হবে। সহকর্মী গুলজার আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ছবি তুলেছেন সেলিম মিয়া। হাওরপাড়ের মানুষের কাছে বৈশাখ মানেই ভোর থেকে সন্ধ্যা অবধি সোনালী ফসল সংগ্রহের উৎসব। কিন্তু বৈশাখের শুরুতেই আবহাওয়ার বৈরিতায় সেই আনন্দে অনেকটাই ভাটা পড়েছে। সুনামগঞ্জ জেলার তাহিরপুরের বাসিন্দা মুর্তুজা আলী ২০ বিঘা জমি চাষ করলেও ধান পুরোপুরি না পাকায় এখনো সোনারঙা ধানে কাঁচি লাগাতে পারেননি তিনি। তার উপর প্রতিকূল আবহাওয়ায় কপালে চিন্তার ভাঁজ এই কৃষকের। রোদ দিলে তেমন কোন কষ্ট নেই, রোদ যদি হয়ে যায়, খালি রোদ ধান দিলে তো ধান গেরাই হয়। ধান যদি না কাটা হয়, হঠাৎ করে বড় বন্যা হয়ে যায় তো ডুবে যাব, হাওড় ডুবে যাব, ডুবে গেলে তো ধান হারা যেত না। মুর্তুজা আলীর মতো সিলেট অঞ্চলের প্রায় ২৮ লাখ কৃষক এখন একই দুশ্চিন্তায়। যদিও কেউ কেউ ধান কাটার উৎসব শুরু করেছেন, তবে তা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই পিছিয়ে। কারণ আবহাওয়ার পরিবর্তন আর অনেক জায়গায় পাকেনি ধান। ফসল ভালো হয়েছে উৎপাদনটা, তবে আপনার যদি আল্লাহ যদি তুলায় যদি তো আলো ভালো হইতো। আবহাওয়া যেন ওয়াসিন গরম দিছে, বৃষ্টি হয়েছে না, ওই কারণে ফাঁচি হয়ে গেছে। আর যদি বৃষ্টি দিত হতে ধান আরো আগে লাগিয়ে দিত। আবহাওয়ার প্রতিকূলতায় ধান কাটা নিয়ে শঙ্কা শ্রমিকদেরও। তারাও বলছেন এমন পরিস্থিতি থাকলে ভূমি মালিকদের সাথে ভাটা পড়বে তাদের আয় রোজগারেও। বৃষ্টির মাঝে ধান ভিজে এলে বৃষ্টির মাঝে কাটা আগ্রহ না, দা খরণ থাকলে রোদ থাকলে ধানটা কাটা মাঝে আগ্রহ। তবে ধান পাকছে না কারণে আমরা কাটতে পারতাছি না। এখন পরিবেশ, আজকের পরিবেশটা ধান কাটা একবারে খুবই কম, কামলা আরো পড়ছে না, অর্ধেক কাটা হয়েছে না, ৩ ভাগের 1 ভাগ গেছে, ওগুলো 2 ভাগই রয়ে গেছে। অন্যদিকে অনেক কৃষক উৎসব মুখর পরিবেশে পরিপুষ্ট ধান কাটা মাড়াই করে গোলায় ভরছেন। উৎপাদিত ফসলের বাম্পার ফলনে বেশ খুশি তারা। আল্লাহ দিলে এবার বাম্পার ফসল ধান ভালো হয়েছে। আর টাটুক ভালো হয়তো যদি বৃষ্টি যদি আমরা যদি পাইতাম। যদি সিলেট বিভাগের 4 জেলায় এবার বুড়ো ধানের আবাদ হয়েছে 4,97,119 হেক্টর, যার মধ্যে কাটা হয়েছে 53,411 হেক্টর, যা মোট উৎপাদনের 10.75%। তবে কৃষি অধিদপ্তরের আশা দুর্যোগের আগেই হাওরের ধান কাটা সম্ভব হবে। কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে এবং দ্রুত যাতে ধান পাকার পর কর্তন করে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তাগণ সব মাঠে অবস্থান করছেন এবং আমরা আশা করছি যে আমাদের যদি আবহাওয়া অনুকূলে থাকে, আমাদের যে ব্রুধানের লক্ষ্যমাত্রা আমাদের 20,51,000 মেট্রিক টন চাল আমাদের এই বছর এর চেয়ে আমরা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাব। একদিকে উৎকণ্ঠা, অন্যদিকে উৎসব। আবহাওয়ার এই বৈরী পরিবেশ নিয়ে সিলেট অঞ্চলের কৃষকদের মধ্যে নানা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো বলছে কৃষকদের এই সারা বছরের অর্জিত ফসল ঘরে না তোলা পর্যন্ত সারাক্ষণ তারা মাঠ পর্যায়ে কৃষকদের সাথেই কাজ করবেন। চলতি বছর সিলেট অঞ্চলে 20,51,000 টন ধান উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 10,250 কোটি টাকা। গুলজার আহমেদ, এখন সুনামগঞ্জ। শেখ হাসিনা ও আওয়ামী লীগের গণহত্যার বিচার ও পর্যাপ্ত সংস্কার সম্পন্ন করে প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়ের মধ্যেই নির্বাচনে যেতে প্রস্তুত জামায়াত। সকালে কুমিল্লার লাকসাম উপজেলা এবং পৌরসভা জামায়াতের কর্মী সম্মেলনে একথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দীর্ঘ 18 বছর পর খোলা মাঠে কর্মী সম্মেলনে ঢল নামে নেতাকর্মীদের। সকাল থেকেই নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে সম্মেলন স্থলে এসে হাজির হন। লাকসাম উপজেলা এবং লাকসাম পৌরসভা ছাড়া কর্মী সম্মেলন ঘিরে আশপাশের উপজেলা থেকেও আসেন নেতাকর্মীরা। ডক্টর প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে আমরা যে অভিযাত্রা শুরু করেছি, তিনিও নির্বাচনের একটি ডেডলাইন দিয়েছেন। আমরা বলেছি আপনি যে টাইম দিয়েছেন তার উপরেই যেন আপনি ঠিক থাকেন, এর মধ্যেই সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন। আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি।
বিএনপি যাতে ভোটের মধ্য দিয়ে জনসমর্থন নিয়ে ক্ষমতায় যেতে না পারে সেজন্য নির্বাচন এড়িয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুব সমাবেশে কথা বলেন তিনি। বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ গুম হওয়া সব নেতাকর্মীর অবিলম্বে সন্ধানের দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের যুব সমাবেশে তিনি আরও বলেন, হাসিনার মতো অন্য কোনো ফ্যাসিবাদের উদ্ভব হলে তাদের তাড়ানোর সময়ের ব্যাপার। এ সময় নেতাকর্মীদের অপহরণের দায়ে শেখ হাসিনার ফাঁসি দাবি করেন বিএনপির এই নেতা। এই সরকারের কাজ কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন। তারা কি চায় সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্য, যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। আমদানির ওপর বাড়তি শুল্ক আরোপের পর বাংলাদেশ কি পদক্ষেপ নেবে তা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ঢাকা। ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে দুই পক্ষের ইতিবাচক আলোচনা ও আমলে নিয়েছে তারা। তবে রোহিঙ্গা বা আরাকান আর্মি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি বাংলাদেশের। আন্তর্জাতিক নানা ইস্যু মোকাবিলায় কূটনৈতিক দুর্বলতা আছে উল্লেখ করে তা কাটিয়ে উঠতে কাজ চলছে বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন মাজহার মাহবুব। বর্তমান অর্থ ব্যবস্থাকে টেনে তুলতে সম্প্রতি বিনিয়োগ সম্মেলন কিছুটা আশা জাগালেও অন্তর্বর্তী সরকারের হঠাৎ বাড়তি চ্যালেঞ্জ ট্রাম্পের শুল্ক আরোপ নীতি। তাই করণীয় নির্ধারণে জরুরি শক্ত কূটনীতি ও নীতিগত পদক্ষেপ। এ অবস্থায় বাংলাদেশ সফর করেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও অ্যান্ড্রু হেরাপ। এ সময় আলোচনায় প্রাধান্য পায় ডক্টর ইউনূসের নেতৃত্বে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের শুল্কারোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমার পরিস্থিতি সহ ওয়াশিংটন ঢাকা সম্পর্কের নানা দিক। ফরেন সার্ভিস দিবস উপলক্ষে এক আলোচনা শেষে পররাষ্ট্র উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়েছে বাড়তি শুল্ক আরোপ নিয়ে। ব্যবসার উন্নয়নে বাধা দূর করতে ইতিবাচক সাড়া দিয়েছেন মার্কিন প্রতিনিধিরা। ট্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে। এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের। যদিও আরাকান আর্মির বিষয়ে যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধির সঙ্গে হয়নি কোনো আলোচনা, তবে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যে জটিলতায় রয়েছে তা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের জানিয়েছে ঢাকা। রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে যদি ওখানে যুদ্ধ শেষও হয়ে যায় তারপরে শান্তি আসবে না, এটা আমি খুব শক্তভাবে বলেছি। এবং বলেছি যে এখন আমরা একটা নতুন বাস্তবতায় আছি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আলোচনা করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। ফরেন সার্ভিস দিবসের আলোচনায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বহির্বিশ্বের যে কোনো পরিস্থিতি কাটিয়ে উঠতে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা আরও বাড়াতে কাজ করছে সরকার। প্রবাসীরা বিদেশে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হন তার ৮০% বাংলাদেশ থেকেই তৈরি হয় বলে জানান উপদেষ্টা। পুরোটা আমাদের না, অন্যদেরও আছে, আমাদেরও কৃতিত্ব আছে, কিন্তু এটাও ঠিক যে এখানে আমাদের সীমাবদ্ধতাও নেই। আমি জানি যে আমাদের সম্পদের অভাব, আমাদের লোকবলের অভাব। ২০ লাখ থেকে ১ কোটিতে উঠেছে আমাদের এক্সপেক্টেড। আমাদের লোকবল আমরা কতটুকু বাড়াতে পেরেছি আমাদের মিশনগুলোতে। এদিকে সম্প্রতি মুর্শিদাবাদের দাঙ্গার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর প্রতিবাদও জানিয়েছে ঢাকা। ইতিমধ্যেই গতকালই একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। মাজহার মাহবুব, এখন ঢাকা। দেখছেন শান্তবাজার। গাজীপুরের টঙ্গীর একটি বাসা থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। বিকেল 4:45টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। টঙ্গী পূর্ব থানার পুলিশ জানায়, টঙ্গীর আরিফপুর রূপবানের টেক এলাকার একটি বাড়ি থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাসায় শিশুর মা না থাকলেও বাবা বাড়ির বাইরে ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাকে আটক করা হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানায় পুলিশ সদস্যরা।
কাজ শেষ করে বাড়ি ফেরা হলো না হবিগঞ্জের 4 ইটভাটা কর্মীর। মুন্সিগঞ্জ থেকে পিকআপে করে রওনা হয়ে প্রাণ গেল ট্রাকের ধাক্কায়। এছাড়া চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রামে 2 জন করে মোট 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিবেদনে। মুন্সিগঞ্জে ইটভাটার কাজ শেষে নিজ নিজ বাড়ি ফিরছিলেন সবাই, কিন্তু বাড়ি ফেরার আগেই হবিগঞ্জ মাধবপুরের বাখরনখর এলাকায় ঝরে গেল 4টি প্রাণ। বৃহস্পতিবার রাত 3টার দিকে ইটভাটার কর্মীদের মালামাল সহ 17 যাত্রী বহনকারী সিলেটগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঢাকামুখী ট্রাকের। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন, যাদের 3 জনের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ জব্দ করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়। তারা গেছিল ব্রেকফিল্ড কাজ শেষ করে আসার পথে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা মনে করি এটা শূন্য, মনে করেন যে আইসি কেন। ট্রাক এবং পিকআপ মুখোমুখি হয়। মুখোমুখি হওয়ার পরে ঘটনাস্থলে 4 জন মারা যায়। তার 3 জন হলো একই পরিবারের আর 1 জন হলো পিকআপের হেল্পার। চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কে বাসের ধাক্কায় ভ্যানের 2 যাত্রী নিহত হয়। গুরুতর আহত হয় আরও 1 জন। ভোরে চুয়াডাঙ্গা সদর উপজেলার 9 মাইল বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। রাস্তায় উঠে মনে ওদিকতে পরিবহন কি যে কোনো গাড়ি এসে এসে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। 2 জন মৃত ব্যক্তি লাশ পড়ে আছে। একজন হচ্ছে ভ্যান চালক আর একজন হচ্ছে যাত্রী। ময়মনসিংহের ভালুকা গফরগাঁও সড়কের নন্দীবাড়ি বাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হয় সিএনজি অটোরিকশার চালক সহ 4 জন। পরে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 2 জনের মৃত্যু হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছেন আরও 2 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে দুর্ঘটনায় একটি বাসের ছাদ উড়ে গেছে। তবে চালক বাসটি না থামিয়ে ছাদহীন অবস্থায় চালিয়ে নিয়ে যায় আরও অন্তত 10 কিলোমিটার। পরে বাস যাত্রীদের চিৎকারে লৌহজংয়ের কুমারভোগ এলাকায় বাসটি থামায় স্থানীয়রা। এ ঘটনায় আহত হয়েছেন বাসটির অন্তত 20 জন যাত্রী। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও কুমিল্লা ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আরও 2 জন নিহত হয়। শোভন মাহমুদ খান, এখন। 6 দফা আদায়ে এবার সারা দেশে কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেছে সরকারি বেসরকারি পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা। এ সময় দাবি মানা নিয়ে সরকার ও মন্ত্রণালয়ের বিরুদ্ধে গড়িমসি করার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। বিস্তারিত জানাচ্ছেন রকিবুল রাহাত। কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ 6 দফা দাবিতে গেল বুধবার থেকে সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রথমে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশ্বাস এবং পরবর্তীতে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সাথে বৈঠক করেও মেলেনি সমাধান। তাই আন্দোলন অব্যাহত রেখেছে কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ। তারই অংশ হিসাবে শুক্রবার দুপুরে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মিছিল শেষে কেন্দ্রীয় প্রতিনিধিরা জানান, এসি রুমের বৈঠক বয়কট করা হলো। সরকার এবং কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে 6 দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা। এই সরকারকে আমরা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। আর কারিগরি সেক্টরের যে বৈষম্য চলমান রয়েছে, কারিগরি সেক্টরের যে দুরবস্থা, আমরা চাই সরকার এই ব্যাপারে দ্রুত থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক, আমাদের কারিগরি শিক্ষার্থীদের পাশে দাঁড়াক, আমাদের কারিগরি শিক্ষাকে আরো উন্নত থেকে আরো উন্নততর করুক। এদিকে দুপুরে বরিশাল নগরীর চৌমাথা এলাকা থেকে কাফন মিছিল শুরু করে সেখানকার পলিটেকনিকের শিক্ষার্থীরা। কুমিল্লায় টেকনিক্যাল শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। আমাদের যে ডিপ্লোমার যে শিক্ষা ব্যবস্থাটা, এটা আরো উন্নত করার জন্য আমাদের কারিগরি লাইন থেকে শিক্ষকদের নেওয়া উচিত। আমাদের দাবি অর্জনের লক্ষ্যে আজ আমরা কাফনের কাপড় পরে রাজপথে নেমেছি। এছাড়াও কাফন মিছিল হয়েছে আরেক বিভাগীয় শহর সিলেটেও।
সরকার ও মন্ত্রণালয় পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি মানা নিয়ে গড়িমসি করছে বলে অভিযোগ করেন তারা। ঘোষণা দেন কঠোর কর্মসূচির। বলছেন তোমাদের দাবি মানবো 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 মানবো, কিন্তু কোনো লিখিত দিচ্ছেন না, যার বাংলা অর্থ একটাই, প্রতারণা। তারা বারবার আমাদেরকে নাটকীয় বৈঠক করছে, তারা আমাদেরকে চা খাওয়ার বৈঠক করছে। আমরা এই বৈঠকের কোনো মানি না এবং মানবো না। আমাদের দাবি না হওয়া পর্যন্ত আমরা কাঁপনের প্রতীক হিসেবে আমরা রাজপথে নামছি এবং রাজপথে থাকবো। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতেও বিক্ষোভ মিছিল করে পলিটেকনিকের শিক্ষার্থীরা। আর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে নগরীর ১৬ শহর বিপ্লব উদ্যান পর্যন্ত কাফন মিছিল হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি বাতিলের মতন ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না তারা। রকিবুল রাহাত, এখন, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসছে একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শান্তবাজার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের প্রতিনিধি দল। সকাল 10:30টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক হয়। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস থাইল্যান্ডের 4 সদস্যের এই দলটির নেতৃত্ব দেন সংগঠনটির নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেস। প্রায় ঘণ্টাব্যাপী চলে বৈঠকটি। আন্তর্জাতিক এই সংগঠনটি জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে এশিয়ায় গণতন্ত্রীকরণের প্রচার ও সমর্থনের জন্য কাজ করে থাকে। রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন, তবে অসম্ভব নয়। প্রত্যাবাসন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে কূটনৈতিকভাবে বড় অগ্রগতি বলে মনে করেন আরাকান আর্মির সঙ্গে বোঝাপড়া ছাড়া তাদের ফেরানো প্রায় অসম্ভব বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। অন্যদিকে রোহিঙ্গা নেতা যারা রয়েছেন তারা বলছেন, নিজ দেশে ফিরতে আগ্রহী হলেও তাদের ফেরানোর মতো নিরাপদ পরিবেশ নেই রাখাইনে। আরও জানাচ্ছেন নাইমা বীর। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে 1,80,000-কে ফেরত পাঠানোর যোগ্য চিহ্নিত করায় ফের আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। যদিও জান্তা সরকারের এমন আশ্বাসে ভরসা নেই রোহিঙ্গাদের। তারা জানেন তাদের মাতৃভূমির প্রায় 90% এখন আরাকান আর্মির দখলে। বছরে যদি 1,80,000 8 বছর যদি মন নিতে পারে দইলে তো ইনতে মানুষদের 40 বছর উদ্যোগ ফুরাইব কাল্লা বছরে 35,000 বিয়ার বারের তো আর হিয়ান নচাই আর হনকান জানর মালর গ্যারান্টির হতাও ন হ হনকান সেফটি সিকিউরিটির হতাও ন হ তো আর দাস মানে লজাত দিবে কি লুমিও লজাত দে আর উপর রেসপন্সিবিলিটি নাই হনিকে উপর সরহান নাই। রোহিঙ্গা নেতারাও বলছেন নিজ দেশে ফিরতে আগ্রহী হলেও তাদের ফেরার মতো নিরাপদ পরিবেশ রাখাইনে নেই। আর লাকা আর টু বি সেফ জোন দইলি হেডে আরকান আর্মি বাবানো উরবো মেলে জানতাই বাবানো ইন্টারন্যাশনাল আর লাকান রোহিঙ্গা লাকান আর টু পিডিআর সেফ জোন ওভার দে হ্যাঁ নদলে আর এখন যাইবি কোনো অসুবিধা নাই। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে কূটনৈতিকভাবে বড় অগ্রগতি মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। যদিও তাদের পরামর্শ, প্রত্যাবাসন ইস্যুতে আরাকান আর্মির সঙ্গে বোঝাপড়া চালিয়ে নিতে হবে বাংলাদেশকে। বাস্তবতা হলো তারা এখন রাখাইন যে অঞ্চলটা আছে সেই অঞ্চলের 90% নিয়ন্ত্রণে চলে এসছে। বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসন যদি এখন আমরা করতে চাই তাহলে যেই পথ দিয়ে তাদেরকে ফিরতে হবে, যেই সীমান্ত যে চৌকিগুলো আছে সেই নিয়ন্ত্রণগুলো এখন আরাকান আর্মি আছে তাদের নিয়ন্ত্রণে। সুতরাং তাদের সাথে কোনো রকমের সমঝোতা না করে আমাদের পক্ষে কোনো একটি রোহিঙ্গাকেও ওই পাশে পাঠানো সম্ভব না। মিয়ানমার নিয়ে চীন মার্কিন ভিন্ন স্বার্থের ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এটা একটা কেওয়াটিক জনপদ, একেবারে বিভিন্ন ধরনের স্বার্থবাদী গোষ্ঠী বিভিন্ন স্বার্থ নিয়ে এখানে কাজ করছে। তো এখানে রোহিঙ্গাতে ফেরত যাওয়াটা একটা নতুন প্রবলেম সৃষ্টি হবে, এটা চায় না কিন্তু
অ্যাপারেন্টলি না চাওয়ার কথা, তাদের নিরাপত্তার কথা বলেন, তাদের এলাকায় স্থিতিশীলতার কথা বলেন, এটাকে কিন্তু আমেরিকা ইনভেস্ট করার জন্য বা যে কোনো যারা চায় যে চায়নার বিরুদ্ধে একটা কিছু গড়ে উঠুক, তারা কিন্তু এখানে একটা ইনভেস্টমেন্ট করার সুযোগ পাচ্ছে। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে পুরোদমে শুরু না করতে পারলেও ঈদের আগে প্রতীকী হলেও শুরু হবে রোহিঙ্গা প্রত্যাবাসন, প্রত্যাশা অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার। আগামী ঈদের আগে সিম্বলিক হলেও কিছু মানুষ আরাকানে পৌঁছতে পারবে। নাইম আবির, এখন, ঢাকা। দেখছেন শান্তবাজার। রাজধানীর বাজারে বেড়েছে চাল, তেল, পেঁয়াজ সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হলেও দাম বাড়ায় অস্বস্তিতে ক্রেতারা। এছাড়া পেঁয়াজ, শসা কিংবা করলার মতো সবজির দামও বাড়তি। তবে কিছুটা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। আর জানাচ্ছেন তাসফিহা উখরোজ। সয়াবিন ও পাম তেলের দাম বাড়ার পর রাজধানীর বাজারে স্বাভাবিক হয়েছে সরবরাহ। তবে এক লাফে দাম বাড়ায় অস্বস্তিতে ক্রেতা। দাম বাড়ার পরে পর্যাপ্ত পরিমাণ এখনো ওইভাবে আসে পৌঁছেন, যেমন কিছু কিছু আসছে আর কি, যেমন চাহিদা দরকার 500 কার্টন, আসছে 200 কার্টন। তো ডিস্ট্রিবিউটর, ডিলার পয়েন্ট ওরা ওইভাবে 1 কার্টন 2 কার্টন করে সবাই ম্যানেজ করে দিচ্ছে। এই আর শুধু ভোজ্য তেল নয়, অস্থির চালের বাজারও। মিনিকেট চালের দাম কেজি প্রতি 4 থেকে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 87 থেকে 88 টাকায়। বিক্রেতারা বলছেন মৌসুমের নতুন ধান বাজারে এলে কমবে দাম। চালের দাম একই আছে, ঈদের আগেও যত এখন একই আছে, এদের দাম কম বেশি কিছু দেখি না। আমার যাই তো ওইখানে দাঁড়ায় আছে, কিন্তু বাজারে এসে তো আমার টাকা একটা নিয়ে আসলে টাকা কম হয়ে যাচ্ছে। এদিকে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বাজারে বাড়লেও দাম তেমন কমছে না। পেঁয়াজ, শসা কিংবা করলার মতো সবজির দাম এখনও বাড়তি। কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়, শসা 100 টাকা ও করলা বিক্রি হচ্ছে 60 টাকায়। পেঁয়াজ আর কমবে না, পেঁয়াজ হয়তো 2-4-5টা আরো বাড়তে পারে সামনের দিকে। পেঁয়াজ আর শুকনো হয়ে গেছে, গিরস ছাপতে আসে না। পেঁয়াজ, টমেটো, তারপর আপনার অন্যান্য সবজির প্রত্যেকটা সবজি প্রায় 10 থেকে 15 টাকা কেজিতে বেশি। সব কিছু দামে বাড়তি, সবজির দাম বাড়তি, তারপরে চালের দাম বাড়তি, যা এখানে যায় যাহাই কিনি, ফ্রুটের কিনি, ওখানে বাড়তি। এদিকে বাজারে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কিছুটা কমেছে। এছাড়া স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দর। তাসফিহা উখরোজ, এখন, ঢাকা। যাচ্ছে আরেকটা বিরতিতে, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। এবারে আন্তর্জাতিক। ইয়েমেনের রাস ইসা বন্দর লক্ষ্য করে চালানো মার্কিন বিমান হামলায় অন্তত 38 জন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হুথি বিদ্রোহী গোষ্ঠীর জ্বালানির উৎস ধ্বংস করার লক্ষ্যে চালানো হয় এই অভিযান। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে গোষ্ঠীটি। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। বছরের অন্যতম শক্তিশালী মার্কিন বিমান হামলায় বিপর্যস্ত ইয়েমেন। শুক্রবার ভোররাতে চালানো হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির রাস ইসা জ্বালানি বন্দর। ইতোমধ্যেই শতক ছাড়িয়েছে হতাহতের সংখ্যা। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হুতি বিদ্রোহী গোষ্ঠীর জ্বালানির উৎস ধ্বংস করার লক্ষ্যে চালানো হয় এই অভিযান। তবে হতাহতের সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করেনি পেন্টাগন। জাতিসংঘের তথ্য বলছে, দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় বন্দর রাস ইসায় রয়েছে তেল পাইপলাইন, যা ইয়েমেনের গুরুত্বপূর্ণ ও অপরিবর্তনীয় অবকাঠামো। দেশটির 70% আমদানি ও 80% মানবিক সহায়তা এই বন্দরের ওপর নির্ভরশীল। এদিকে মার্কিন হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। এ সময়ে সাইরেনের শব্দে কেঁপে ওঠে ইসরায়েলের মধ্যাঞ্চল ও জেরুজালেম। যদিও মিসাইলটি সফলভাবে প্রতিহতের দাবি করেছে আইডিএফ। 18 মার্চ অস্ত্রবিরতি ভেঙে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলকে লক্ষ্য করে 20টির বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে গোষ্ঠীটি। এদিকে স্যাটেলাইট চিত্র সরবরাহের মাধ্যমে মার্কিন হামলার বিরুদ্ধে হুতিদের সহায়তার অভিযোগ উঠেছে চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। তার দাবি, চীন সরকার বৈশ্বিক শান্তিদূত হবার কথা বললেও এর উল্টো কাজ করছে। Moreover, we can confirm the reporting that Changguang Satellite Technology Company Limited is directly supporting Iran-backed Houthi terrorist attacks on U.S. interests.
Their actions and Beijing's support of the company, even after our private engagements with them, is yet another example of China's empty claims to support peace. এ সময় হুতি বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তার অভিযোগে ইন্টারন্যাশনাল ব্যাংক অফ ইয়েমেন ও প্রতিষ্ঠানটির 3 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা নিশ্চিত করেন ট্যামি ব্রুস। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত 3 সপ্তাহের জন্য ওয়াকফ বোর্ডে অমুসলিম নিয়োগ দিতে পারছে না বিজেপি সরকার। ওয়াকফের অধীনে থাকা সম্পত্তি এবং উপকারভোগীদের সুরক্ষা নিশ্চিতের আশ্বাস দিয়েছে সর্বোচ্চ আদালত। এতে সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদে কি ঘটবে তা নিয়ে শঙ্কিত মুসলিম নেতারা। ওয়াকফ ইস্যুতে পশ্চিমবঙ্গে প্রাণঘাতী সহিংসতার ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপে ব্যস্ত ক্ষমতাসীন এবং বিরোধীরা। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। সংখ্যালঘু মুসলিমদের দানের জমি নিয়ে আইনি লড়াই ভারতে চলছে বহুদিন ধরে। শুধু দিল্লিতে মসজিদ, কবরস্থান আর মাজার রয়েছে 1000-এর বেশি। নগরীর কয়েকশো বছরের পুরনো ইসলামিক ঐতিহ্যের প্রতীক এসব স্থাপনা ধর্মীয়, শিক্ষাগত আর সম্প্রদায়ের কল্যাণে দাতব্য কাজে ব্যবহৃত হয়ে আসছে, যেগুলোর মধ্যে অন্তত 123টির মালিকানা নিয়ে কয়েক দশক ধরে লড়াই চলছে কেন্দ্রীয় সরকার আর ওয়াকফ বোর্ডের মধ্যে। মুসলিম জনগোষ্ঠী আছে এমন বহু দেশে ওয়াকফ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যার মাধ্যমে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এতিমখানা, হাসপাতাল ইত্যাদি পরিচালিত হয়। 150 কোটি জনসংখ্যার দেশ ভারতে সংখ্যালঘু 20 কোটি মুসলিমের জন্য মাথার ওপর ছায়া ওয়াকফ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সেই ওয়াকফ বোর্ড নিয়ন্ত্রণের লক্ষ্যে বিতর্কিত সংশোধনী আইন এনে তোলপাড় করছে সারা দেশে। মুসলিমদের তীব্র রোষের মুখে বিষয়টি গড়ায় দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। ওয়াকফ সম্পত্তির সুরক্ষা এবং পরিষদে অমুসলিম নিয়োগে বৃহস্পতিবার স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি 5 মে। सुप्रीम कोर्ट ने इंटरिम रिलीफ दिया। हमारी पार्टी का और ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड का ये स्टैंड रहा है कि ये पूरा कानून काला कानून है, ये अनकॉन्स्टिट्यूशनल है। इसलिए अनकॉन्स्टिट्यूशनल है ये कि फंडामेंटल राइट्स को वायलेट करता है। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় ওয়াকফ বোর্ডের অধীনে ৭৭,০০০ একর জমি আর ৩৫,০০০ অন্যান্য সম্পত্তি আছে। দেশ জুড়ে ওয়াকফ বোর্ডের অধীনে থাকা জমির পরিমাণ প্রায় 5 লাখ একর। 2013 সালে ভারতে ওয়াকফের আয় ছিল 166 কোটি রুপি। বিজেপি সরকারের দাবি, ডিজিটাল তথ্য রেকর্ড, যথাযথ নিরীক্ষা আর সঠিক রক্ষণাবেক্ষণের জন্য জিও ট্যাগ প্রয়োগের মাধ্যমে ওয়াকফ থেকে বছরে 12,000 কোটি রুপি রাজস্ব বের করে আনা সম্ভব। ক্ষমতাসীন বিজেপির দাবি, দুর্নীতি দমনের লক্ষ্যে সংশোধনী আনা হয়েছে 1995 সালের ওয়াকফ আইনে। সংশোধিত আইনের মাধ্যমে গরিবের জমি লুট হবে এবং মুসলিমরা লাভবান হবেন বলে দাবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু ভারতের মুসলিম সম্প্রদায় ও বিরোধী দলীয় নেতাদের শঙ্কা, দুর্নীতি দমনের নামে এই আইনের মাধ্যমে মুসলিমদের স্থাবর সম্পত্তি দখলে নিতে চাইছে মোদী সরকার। पावर के लिए किसी हद तक भी जा सकते हैं और 1947 से ये हुआ है। ये अमेंडमेंट होने के साथ साथ आपको अंदाजा नहीं है कि कितनी जगहों पे जो हमारे लोगों के जो मायते हैं उनको रोका जाता है, कहते हैं ये कब्रिस्तान इसमें नहीं आप दफन कर सकते। कितने हमारे मदरसे उनको तोड़ दिया गया, कितनी मस्जिदें तोड़ी जा रही हैं। এদিকে ওয়াকফ ইস্যুতে পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় রক্তক্ষয়ী সহিংসতা ও প্রাণহানির ঘটনায় কলকাতা উচ্চ আদালতের নির্দেশে জেলায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী। সহিংসতার জন্য কংগ্রেসকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ প্রত্যাখ্যান করেছে কংগ্রেস। সিট ওটা কংগ্রেসের জেতা আসন, জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। যদি উনি প্রমাণ দিতে পারে কংগ্রেস লোক ইনভলভ আছে, আমি রিজাইন করব, আমি ইস্তিফা করব। নুজহাত কামাল, এখন বিশ্ব। সান্ধ্যবাজারের সময় হলো আরো একটা বিরতিতে যাবার। ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্তবাজার।
জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ নয় বরং প্রথম টেস্ট নিয়ে ভাবছেন কোচ ফিল সিমন্স। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন দল আর সিলেটের উইকেট নিয়ে তার পরিকল্পনার কথা। আরও বলেন, টেস্ট ক্রিকেটে যতটুকু উন্নতি করার কথা ছিল ততটুকু করতে পারেনি বাংলাদেশ। নোমান আবদুল্লাহর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ফিল সিমন্সের একটা নিবিড় সম্পর্ক আছে। বর্তমান হেড কোচ সাক্ষী টাইগারদের ইতিহাসের প্রথম টেস্ট জয়েরও। যদিও সেবার প্রতিপক্ষ জিম্বাবুয়ের ডাগআউটে ছিলেন সিমন্স, তবু গেল ২০ বছরে কাছ থেকে দেখা বাংলাদেশকে নিয়ে তার মূল্যায়ন বেশ গুরুত্ব বহন করে নিশ্চিতভাবেই। শুনুন তার মুখেই। No, there's been a lot of improvement from 2005 to now. When you start Test cricket to how they're playing now, there's a lot of improvement. But in saying that, there's still a lot of improvement to go to get to where they want to be, which is up in the top 3. So there has been improvement, but a lot of work that we have to do still. মজার ব্যাপার, ২০ বছর আগে যাদের হয়ে বাংলাদেশের বিপক্ষে পরিকল্পনা সাজিয়েছিলেন, এবার ঠিক সে দলের বিপক্ষে ছক কষতে বসেছেন সিমন্স। জিম্বাবুয়ের বিপক্ষে কেমন উইকেট চান খোলামেলা বললেন সেটিও। We don't necessarily have to prepare a spin track for Zimbabwe, prepare a proper track and we play cricket to win the test match. I don't know about whitewash. I look at it, we take one step at a time. The first test match is here, we win that, and then we start thinking about winning the series. But in order to win the first test, we win the first day. So that's how I like to look at things. I can't look until Chittagong. I need to focus on Sylhet first. সিরিজে বাংলাদেশ দলে থাকা 4 পেসারই ডানহাতি, বাঁহাতি নেই একজনও। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে কিছুটা বেমানানি বটে, তবে নিশ্চিন্ত হেড কোচ। ট্রাম্প কার্ড বানাতে চান গতি তারকা নাহিদ রানাকে। It's good to have a left-hand pacer in your team in this current phase of international cricket, but if you don't, as long as you have 3 or 4 quality right-armers, there's some teams that don't have right-armers and there are 3 left-handers. So we are happy with the 4 quicks we have in the team right now. Naheed Rana has the pace that most fast bowlers would be dying for, and if he's bowling in the right area, he's definitely going to be a threat for Zimbabwe. টেস্টে দীর্ঘদিন উইকেট কিপিং করছেন না মুশফিকুর রহিম, দলে নেই লিটন দাসও। প্রথম টেস্টে উইকেটের পেছনে কে দাঁড়াবেন সেটি নিয়ে এখনও দোলা চলে টাইগার শিবির। দুশ্চিন্তা আছে ওপেনারদের অফ ফর্ম নিয়ে। তবু নয়নাভিরাম সিলেটের মাঠ আর প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই অনেকটাই নির্ভর টিম ম্যানেজমেন্ট। নোমান আবদুল্লাহ, এখন। এরই মধ্যে দিয়ে চলে এলাম শান্তবাজারের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হাওরে ধান কাটা উৎসবে মাতোয়ারা কৃষক, মারাইয়ের পর ঘরে তোলার ধুম, ঝড়ের আভাসে সুনামগঞ্জে দুশ্চিন্তা। ধান ভালো হয়েছে, আর টাটুক ভালো হতো যদি বৃষ্টি যদি আমরা যদি পাইতাম। যদি 3 বন্ধের মাঝে মনে একবার কাটা হয়েছে আর 2 ভাগ রয়েছে কাটার বাহির। সংস্কার শেষে নির্বাচনে যেতে প্রস্তুত জামায়াত, বিপুল জনসমর্থনের ভয়ে ভোট এড়ানোর অভিযোগ বিএনপির। দুই মার্কিন মন্ত্রীকে শুল্ক বিষয়ে জানালো সরকার, মুর্শিদাবাদে দাঙ্গায় বাংলাদেশকে জড়ানোর প্রতিবাদ ঢাকার। কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল, দ্রুত সময়ে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এবং গাজীপুরে ফ্ল্যাট বাসা থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার, 6 জেলায় সড়ক দুর্ঘটনায় 12 জনের প্রাণহানি। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।